রাত 11টা বাজে। একে একে নামতে নামতে সব যাত্রী নেমে গেছে, আমি একা গাড়ির মধ্যে। ওই ড্রাইভার নিয়ে গিয়েছে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, নিয়ে ওই আমাকে এই অবস্থায় করতে চাইতেছে। আপনাদের কি কোনো বিচার নাই? আপনারা কি এরকমই করতে পারেন? আপনারা কি মানুষ নাকি কুকুর? একটা মেয়ে মানুষ পাইলে কি রাস্তায় ছিঁড়ে বিড়ে খাইতে মন চায়? আমার বাবা যখন হঠাৎ করে মারা যায়, আমার কোনো অভিভাবক ছিল না ঘরের সংসার চালানোর জন্য। তখন আপনার বয়স কত ছিল? 15 কি 16। টিউশনি করে সংসার চালাইতাম। হঠাৎ আমার রং নাম্বার যখন পরিচয় হয় এক ব্যক্তির সাথে, তার সাথে কথা বলি। স্কুল ফাঁকে ফাঁকে আমি আয়সা তার সাথে কথা বলি। এক সময় ধরতে মায়ের সাথে অনেক রাগারাগি হয়, আমার এই সংসারের বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তখন ওই ব্যক্তির আমি বলি যে আমার একটা চাকরি পাওয়া যাবে ঢাকা শহরে। হ্যাঁ বলতেছে যে হ্যাঁ চাকরি আছে, অনেক চাকরি আছে, তুমি কোন চাকরি করবা? আমার লেখাপড়ার হারে আমি যে চাকরি পাই ওই চাকরি আমার চলবে। ও বলতেছে ঠিক আছে আসো, তুমি আসতে হলে তোমার জন্ম নিবন্ধন নিয়ে আসতে হবে। তারপর বলতে বলতে একদিন 2 দিন 3 দিন বলতে বলতে ওরে অনেক দিন ঘুরাইছি আমি। ওরে খালি ফোন দিয়ে বলে তুমি না বলে আসবা চাকরির জন্য, তুমি না বলে আসবা চাকরির জন্য। আমি কই আসবো, দেখি আর কয়েকদিন, এভাবে বলতে বলতে যত বড় হইতেছে তত মানে ফ্যামিলির গ্যাঞ্জামটা তত বাড়তেছে, অভাব অনটন বাড়তেছে। তখন আমি ভাবছি যে আমি নিজে কিছু করতে হবে ফ্যামিলির জন্য। যেহেতু আমার ভাই বোন আছে ছোট, ওই ভাই বোন নিয়ে আর গিয়া মা নিয়ে আমি এভাবে চলা সম্ভব না। তারপর আমি ওর কথা শুনে আমি আমাকেও বলি না, তখন আমি না কই এক ধরনের মানে মনের মধ্যে রাগ নিয়ে না কইয়া চলে আসছি। চাকরির উদ্দেশ্যে ঢাকাতে আসলেন। চলে আসার পর তখন উনি আমাকে আমার স্টেশন থেকে আমাকে রিসিভ করার সাথে ও আমার সাথে গাড়িতে আসতেছে। ও আসার পথে মানে এরকম কিছু ব্যবহার করলো, মনে হয় যে ও আমাকে বিয়ে করবে বা কিরকম জানি একটা মানে আছে না যে কথার ধরন অন্যরকম। এই যে গায়ে হাত দেয়, নেগেটিভ কিছু কথা বলে। আমি আপনি এরকম কথা হচ্ছেন কেন? আমার তো চাকরি দিবেন বলছিলেন, আপনারা তো আমার বিয়ে করবেন বা জরে ধরবেন এরকম কোনো কথা ছিল না। তখন ঢাকা বনানী নামে একটা জায়গা আছে, ওইখানে নিয়ে গেছে। আমরা বলছে যে তুমি আসো, তোমার চাকরি আজকে কাগজপত্র জমা দিয়ে যাবা, সামনের সপ্তাহ বা পরের সপ্তাহ তুমি আসলে চলবে। প্ল্যান ছিল যে কাগজপত্র জমা দিয়ে আবার চলে যাব। আর ও বলছে যে আমি বলছিলাম যে আমি চাকরি করলে কি লেখাপড়া চালাতে পারবো? ও বলছে হ্যাঁ অবশ্যই তুমি লেখাপড়া চালাতে পারবা, তোমার লেখাপড়া কোনো সমস্যা হবে না, তোমার লেখাপড়ার মধ্যে কোনো ঝামেলা হইতে দেবো না, আমার রক্ত বিক্রি করে হলেও তোমার আমি লেখাপড়া চালাই যাব। তখন আমার আসরের টাইম হয়ে গেছে, আমার হাতে যে মোবাইলটা ছিল ভাইয়া, এই মোবাইলটা ওর হাতে নিয়ে গেছে। ও বলতেছে না মোবাইলটা নিছি এই কারণে, হয়তো তোমার হাত থেকে যদি হারায় যায়, তুমি তো নতুন আসছো ঢাকা, তখন তো তুমি আর আমাকে পাবা না, একথা বলতেছে। বলার পরে সে আমাকে আবাসিক হোটেলে নিয়ে উঠেছে। তখন জানতাম না আবাসিক হোটেলে কি হয়। আরে নিরিবিল, একদম নিরিবিল খালি জায়গা। আমার তো ভয়ে কলজা মানে আবার হয়ে গেছে সন্ধ্যা, আমি বাড়িতে যাব কিভাবে? তারপরে ওইখানে ও আমার জবরদস্তি আমাকে করলো। আমার কান্না তখন আমি থামাইতে পারি না, কান্না আমি কি করে বলবো? আমি গেল চাকরির বিনিময়ে আমাকে এই প্রতিশোধ। আপনি চিৎকার করেন নাই, কাউকে ডাকার চেষ্টা করেন নাই? ওইদিকে কেউ নেই, সবাই রুম লাগাইয়া বসে রয়েছে, কেউ আমাকে ধরে নাই। আর অন্য পুরুষ আছে অনেকে, অনেক মজা করে কথা বলে। আমি কি বলবো, আমি বাসা হারিয়ে ফেলছিলাম। এমনকি আমার জীবনে কি এটা প্রতিশোধ। আমি আর তার প্রতি আমার ওই যে চাকরির আগ্রহটা আমার আর তার প্রতি নাই। আমি দেখছি যে আমার জীবনের প্রথম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তখন আমি চিৎকার লাগাই দিয়েছি, হাউমাউ করে চিৎকার করতেছি। অন্য স্টাফরা বলতেছে কি এই তুমি নিয়ে যাও, এই মেয়ে রাখা যাবে না এখানে। তারপরে হ্যাঁ আমাকে নিয়ে বের হয়েছে ওই রাস্তার মধ্যে। ভাইয়া মাগরিবের আজান দেয় অবস্থা। ওদিকে আইনা বলতেছে তুমি এখানে দাঁড়াও, আমি পাম্পে চাকরি করে দাও, বেতনটা নিয়ে আসি। তারা রয়েছি নতুন অবস্থা, আমি কোথায় যাবো? আমার যাওয়ার মতো কোনো রাস্তা নেই, আমার ঢাকা করার কারো চিনা পরিচয় নেই। আমি এখানে আধা ঘন্টা দাঁড়া রয়েছি। আমার দাঁড়া করে ওই কই গেছে আমি জানি না। এখান থেকে আমি হাঁটতে হাঁটতে যাত্রা বাড়ি গেছি। আমার কাছে কোনো গাড়ি ভাড়া ছিল না, আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না। আমার মোবাইলে শেষ সম্পল এটা হতে নিয়ে গেছে। রাত 10-11টা বাজে গাড়ির হেল্পার বলতেছে কই যাবেন আপু, কই যাবেন? আমার স্টেশনের নামের কথা বলছি, বলছে
আচ্ছা উঠেন। বারানায় বলে স্টাফ দিয়ে আসে না, এরমভাবে হাসি দিছে, মানে নেগেটিভ। আমার আবার ভয় লেগে গেছে, না জানি আবার কোন আগুনে পাড়া দেয়। ওইখান থেকে ড্রাইভারটাকে আচ্ছা ল ল, মানুষের বিপদ কি আর আটকে থাকে, ল ভাড়া লাগবে না। ওই গাড়িতে নিছি। ওই গাড়ির মধ্যে একে একে নামতে নামতে সব যাত্রী নেমে গেছে, আমি একা গাড়ির মধ্যে। ওই ড্রাইভার নিয়ে গিয়েছে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, নিয়ে ওই আমাকে এই অবস্থায় করতে চাইতেছে। আপনাদের কি কোনো বিচার নাই? আপনারা কি এরকমই করতে পারেন? আপনারা কি মানুষ নাকি কুকুর? একটা মেয়ে মানুষ পাইলে কি রাস্তায় ছিঁড়ে বিড়ে খাইতে মন চায়? ওই আমার কোনো কথা শুনে নাই ভাইয়া, রাস্তার মধ্যে নয়, আমার যেভাবে পারছে ওইভাবে আমি পাশে হারিয়ে ফেলছি। আমি ওই দিন ভাবছি যে আরে না বললে আসাতে আমার কি অপরাধ হয়েছিল, আর আমি এভাবে এভাবে প্রতি জায়গা জায়গায় আমার এইভাবে হইতেছে। ওইখান থেকে আমার স্টেশনের গাড়ি তুলে দেয়। তুলে দেওয়ার পরে গাড়িওয়ালারা গাড়ির ভাড়া দিয়া দেয়। আমার স্টেশন নামে আমি তো বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে অনেকে টেনশন করতেছে, তুই কই আসিলি? আসে তে বলে তুই কই আসিল, তোর আমার কান্না করতেছে, তুই না বলে কই গেছ? আমি আর কিছু বলি না, বলার মতো কোনো ভাষা ছিল না। আমি কোথায় আসছিলাম, কি করছিলাম, কিচ্ছু বলতে পারি না। আমি আর ওই নাম্বার আর তো যোগাযোগ নাই। মোবাইল যেহেতু নিয়ে গেছে, ওই আমার যত আত্মীয় স্বজনের নাম্বার আছে সবার কাছে ফোন দিয়ে বলছে আমি ওর আগে ওরে বিয়ে করছি, সবার কাছে বলে দিছে। বাড়িতে যাইতে যেতে তো সবাই বলতেছে তুই নাকি বিয়ে হয়েছে, তুই এবার আনো কি আর আইসো, প্রশ্ন করতেছে। আমার কান্না আসতেছে, খালি কান্না আসতেছে। আরে কি বলে? আমার এক ভাবির নাম্বার আসছিল হ্যার কাছে, ওই নাম্বারে ফোন দিছে। ও বাড়িতে গেছে, হ্যাঁ বলতেছে হ আসছে তো। হ্যাঁ মানে অপাক বলে যে ওর একটু দেওয়া যাবে, বলবে না ধরতাম না। ওইজন আমার সাথে এরকম একটা প্রতারণা করতে পারছে, আমি হ্যার ফোন ধরবো না, কথাই বলবো না ওর সাথে। পরে ভাবির সাথে বলতেছে যে হ্যাঁ রে বলেন ফোনটা ধরতে, হ্যার মোবাইলটা তো আমার হাতে রয়েছে, পাম্পের থেকে ওরে পুলিশ অ্যারেস্ট করে দিছে। ও এরকম কথা বলছে আর কি আমার ভাবির সাথে। আমি তো এমনি এমনি সমস্যা পড়ে গেছি, ওর ফোনটা তো আমি দিতে পারছি না, ওই তো আমারে মানে প্রতারক বলবে বা বাটপার সিটার যা বলার বলবে। তো এরকম করতে হতে তারপরে ওই বলতেছে আচ্ছা কথা বল, দেখ তোর মোবাইলটা নিয়ে আনতে পারোস। তারপরে কথা বলছি, বলার পরে কইতাছে ওই যেই ড্রাইভার যেই স্টেশন আমার নামাইছিল ওই স্টেশন থেকে তুমি মোবাইলটা নিয়ে যাও। মানে বাসার কাছাকাছি কোন স্টেশনে এসে মোবাইলটা নিয়ে যেতে বলছে? হ্যাঁ, তারপর মোবাইলটা আনতে যাই। আনতে যাওয়ার পরে মোবাইলটা দিয়ে দেয় আমাকে, মাথায় হাত নিচে ফুসা করে, তুমি আমারে ভুল বুঝো না, আমি মানে রাগের মাথা করে ফেলেছি, তুমি আমাকে ভুল বুঝো না। আর দ্বিতীয় কথা, তোমাকে তো আমি এভাবে রাখা যাইতে চাই নাই, কিন্তু আমার তো পুলিশে ধরা দিছে, মানে এরকম ভাবে কথা বলছে। আমি মেয়ে মানুষ হিসাবে আমি অনেক তাকে মাফ করে দিছেন? মাফ করে দিছি বা ওর সাথে কথা বলি বলতে মোবাইলটা দেওয়ার পরে আমার মনে একটু বিশ্বাস হচ্ছে না, হয়তো মানে বিপদ হইতে পারে। মোবাইলটা দেওয়াতে ভাইয়া সকাল বিকাল আমার সাথে আবার যোগাযোগ করে, এরকম ভাবে আমিও তার সাথে কথা বলি যে পিছনে কি হয়েছে আর কিছু মনে নেই, সব ভুলে গেছে। সব ভুলে গেছি। ভুলে গিয়ে আমি কই আমার জীবনে হয়তো মনে হয় এরকম কিছু লেখা ছিল, এই কারণে আমার এরকম হয়েছে। এভাবে যাইতে যেতে আবারও 5-6 মাস চলে যায়। আবারও মা অনেক রাগারাগি করে, টাকা নাই পয়সা নাই, লেখাপড়া করাইতে পারবো না, বই বাইরে ফালাই দেয়, পড়াইতে পারবো না, তুই করতে না লেখাপড়া করবি কর। হ্যাঁ আবার চাকরির সন্ধান। বলি যে আমার সংসারের মধ্যে এরকম ঝামেলা, এরকম সমস্যা, মানে তাকে এগুলো সব জানাচ্ছি। তো বলতেছে সমস্যা না, এরকম ঝামেলা যেহেতু হইতেছে তুমি চলে আসো, আমি তোমার বিয়ে করবো। তারপরে কথায় অনেক মানে তখন ভালো কথা বলে, কখন আসছো স্কুল থেকে, খাইছো নি, আজকে কি দিয়ে খাইছো, আজকে তোমার আম্মু কোথায়। তখন মনে করলাম যে না, মানুষটা মনে সম্ভবত ভালো, চাপে পড়ে সম্ভবত আমার সাথে খারাপ ব্যবহার করছে। এভাবে করতে করতে এবার বলছে আমাকে বিয়ে করবে, মানে বিয়ের পরে আমার খরচ দিবে, হ্যাঁ লেখাপড়ার খরচ দিবে, কিছু লাগবে না তোমার, তুমি চলে আসো আমার স্টেশনে, চলে আসো, আমার কাকার মারফতে বিয়ে হবে। চলে আসলেন। তখন সে ঢাকা নিয়ে আমাকে এই মিরপুর বস্তির মধ্যে তোলে। এখানে আমার গাড়ির মধ্যে বলছে কি তুমি ওইনে গিয়ে বললো না যে বিয়ে হয়নি আমরা, তুমি বলবা যে ওইনে আমার বিয়ে হয়েছে। আমি কেন মিথ্যা কথা বলবো, কেন মিথ্যা কথা বলেন কেন? বলার কথা, আরে মিথ্যা কথা না বললে তো এন ফাইসা যাবো, দুজনে তো মারবে। তারপরে এরকম করে আমাকে নিয়ে আসলো, নিয়ে বিয়ে ছাড়া ভাইয়া আমার সাথে সংসার করার শুরু করে দিল। আমি কান্না আবার ভেঙে পড়ছি, আমি আবার জীবনে এই দক্ষা। ওই সময় তো ভাইয়া যাইতে পারছি বাড়িতে, ছাইরা দিয়ে পড়ছে যাইতে পারছি, এখন আর যাইতে পারি না। বিয়ে ছাড়া ওই আমারে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা এই শারীরিক সম্পর্ক চালিয়ে যেতেছে। আমি আল্লাহ, আমি কি আবারও জাহান্নামের আগুনে পা দিলাম? আমার মোবাইলটা নিয়ে ওই আগের মতন এভাবে আবার সব আত্মীয় স্বজনের কাছে বলে দিছে আমি বিয়ে করছি সবার কাছে। ওরা তো আমার ফোন দিয়ে পায় না। তো যাক, 1 সপ্তাহ পরে আমার আম্মার সাথে কথা বলছি, বলার পর আর কি বলবো, আম্মা আমি এমনি বিয়ে হয়েছে, মিথ্যা কথাই বলছি, তখন আমার বিয়ে হয়নি, থাক টেনশন করো না, আমি ভালো আছি, সুস্থ আছি।
যা শিখাই দেয় তাই আমি বলতেছি। তারপরে হ্যাঁ বললো কি আচ্ছা ঠিক আছে তোমার চাকরি দিতেছি বলে আমার একদিন রাত্রে আবার ওই আগের জায়গায় বনানি নিয়ে গেল। আরে রাত্রে কি চাকরি করব, রাত্রে তো কোনো চাকরি হয় না, রাত্রে চাকরি হয়। ওইখানে নিয়ে ভাইয়া আমার ওইখানে দিয়ে চলে আসছে হোটেলে। জি, দিয়ে আসার পরে রাত্রে এমন অবস্থা, এদিক দিয়ে পুরুষ ওদিক দিয়ে পুরুষ, আমি সব হারিয়ে ফেলছি। তারপর ওইখান থেকে ভাইয়া আমি পুরো রাত আমি কোথায় ছিলাম আমার কোনো দৃশ্য ছিল না। একের পরে একের পরে একের পরে পুরুষ ঢুকছে আপনার রুমে। আমি অসুস্থ হয়ে পড়েছি ভাইয়া। তারপর ওকে মনে কোনো ম্যানেজার বা কোনো কেউ ফোন দিয়ে বলছে যে এমনি ও অসুস্থ হয়ে গেছে, ও কিছু ওষুধ নিয়ে গেছে আমার জন্য, ওষুধ খাওয়াইয়া নাস্তা খাওয়াইয়া এরকম ব্যথার ওষুধ খাওয়াইয়া আবার রেখে চলে আসে। এভাবে এভাবে সকাল হয়ে গেল, সকালে নিয়ে আসছে আবার আমার কাগজ ধোয়াইয়া আবার নাস্তা খাওয়াইয়া ভাত খাওয়াইয়া আমার ঘুমাইতে দিছে। আমি সারা রাত্রির পেরেশানিটা আমি দিনে কোথায় ঘুমাইছি কই ঘুমাইছি আমি কিচ্ছু বলতে পারবো না। আমি ঘুম থেকে ওঠার পরে আমি তো জানি না যে চাকরি এটা নাকি তোমার প্রফেশনাল চাকরি এটাই। আমি যখন ভাইয়া গাছেতে বললাম আমি আমার জীবন কি এটা চাকরি, এটা কি কোনো চাকরি হতে পারে? বলে এটাই চাকরি, তোমার প্রতিনিয়ত রাত্রে আমাকে এই অবস্থা হয়। হোটেলে দিয়ে আসতো। আমি তো নতুন ছিলাম, আমি দরজা লাগা রাখতাম, আর দরজা যদি একবার খুলতে পারতাম এক লোকে 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন ঢুকাই দিত। আমি এখান থেকে পলানোর জন্য কতবার বাইরে গেছি, আমি রাস্তা পাই না, খুঁজে আর কোথায় যাব। এভাবে কাঁদতে কাঁদতে আমার প্রায় 6-7 মাস চলে গেছে। ওই রান্না করে, ওই খাওয়ায়, ওই কাপড় পারলে ওই কাপড় ধুয়া দেয়। এভাবে এভাবে যাইতে 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 ভাইয়া আপনার সব সেবা সে করতেছে, রাত্রেবেলায় হোটেলে দিয়ে আসছে। ওই দিয়ে আসতেছে। আমি বাড়িতেও কথা বলতে পারি না, আমার আম্মু অনেক টেনশন করে, আমার আম্মার সাথে কথা বলতে দেয় না। এভাবে যাইতে যাইতে অনেক দিন, প্রায় 1-2 বছর চলে যায় আমার জীবন থেকে। কিভাবে চলে যায় আমি নিজেও বলতে পারি না। এই সময়টার মধ্যে আমি কোথায় ছিলাম, কি আছি, আমার কোনো জানা ছিল না। তারপর একদিন পালানোর সুযোগ পাইছি, পালাই গেছি। তারপর মহাখালী চলে যাই। পিছন দিয়ে গিয়ে কিভাবে জানি আমাকে মহাখালী থেকে উদ্ধার করে নিয়ে আসে। ওইখান থেকে আসছে মারতে 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 আমাকে মিরপুর আনছে। আমার আর কোনো জ্ঞান ছিল, প্রমাণ রাখার জন্য আমাকে জ্বরে ধরে অনেক ছবি তুলছে, কিস দিয়ে ছবি তুলছে এইভাবে। তারপর আমি সুস্থ হওয়ার পরে বলতেছে তুই পলাই যাবি, পলাই গেলে তোর এডি ভাইরাল করে দেবো, তোর এই ছবিগুলো ভাইরাল করে দেবো, তোর আত্মীয় স্বজনের কাছে সব বলবো তুই নেগেটিভ কাজ করস, পতিতালয়ে ব্যবসা করস। তারপর কি হলো? এভাবে চলতেছে, দিনে না রাইতে হাই নিয়ে দিয়ে আসে, হাই নিয়ে চলে আসে। তারপর এরকম করতে করতে আমার অনেক দিন হয়ে যায়, প্রায় 3 বছরের মতো হয়ে যায়। বাড়িতে যাইতে দেয় না। ভাই আমি রাস্তা যদি চিন্তাম ওই সময় আবার পলানোর চিন্তা করতাম, পলে যাইয়াও সারতে পারি না, হায় ধরে নিয়ে আসে আমারে। যতবার বাইরে এসেছি ততবার আমার ধরে নিয়ে না মারে, এমন মারে রুমের ভিতরে। আমি 2 দিন উঠতে পারি না, 3 দিন উঠতে পারি না। আমার আবার কি সাথে সাথে আবার ব্যথার ট্যাবলেট খাওয়াই আমার সুস্থ করে ফেলে। আমার রুমের মধ্যে সর্বক্ষণ আমার রুমের মধ্যে রাখতো। আর হ্যাঁ তো কোনো কাজ করতো না, মূলত কাজ হয়েছে হ্যাঁ আমার দিয়া হোটেলে দিয়া হ্যাঁ নিচে বসে থাকতো, আর আমার কাজ শেষ হলে হ্যাঁ নিয়ে আসতো গিয়া। এইভাবে মেয়ে আরেকটা আনছে, এই আমার সামনে আরো 2-3টা মেয়ে আসতেছে নিচতেছে, মায়ের আবার ফলে কিভাবে চলে যায়। মানে সে তার কাজ ছিল বিভিন্ন মেয়েকে পটায় তার বাসায় নিয়ে আসতো, এই কাজ করতে লাগাতো। জি। এরপরে যখন পালায় যায় তখন বাসা চেঞ্জ করে রুম চেঞ্জ করে ফেলে। আমি যখন বুঝতে শিখি তখন আমি বলি না, আমার এটা আমার কাজ না, এটা আমার চাকরি না। আমি যদি সময় পাইতাম ভাইয়া আমি নামাজ পড়তাম, আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমার এখান থেকে উদ্ধার করো।
তারপর এরকম করতে করতে আমার বনানী যখন আমি খারাপ কাজ করতাম তখন আমার সাথে রাত কাটানোর জন্য একটা পুরুষ আসে, ওর নাম রুহুল। ও বলতেছে তুমি একটা ভালো মেয়ে, তোমার দেখতে দেখা যা ভালো, তোমার বাসায় কথা বোঝা যায় না, তুমি নিজের ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেছো। আমি ওই লোকটার সামনে আমি কান্দা দিছি, বলতেছি আমি আমার জীবনে অনেক দিন আমার পার করে দিয়েছি, আমার এই জগৎটা আমার আর ভালো লাগতেছে না। কান্না করার পরে ওই বলতেছে তুমি কি ভালো হইবা? আমি কি আমার যদি কেউ ভালো করে আমি ভালো হয়ে যাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো অনেক শখ। ওই আমার কান্না দেখে ওই আমার কাজ করে নাই, মানে আপনার সাথে সে আর মানে খারাপ কাজ করে নাই স্টাফরা বলে তুমি আর পাল্টাইয়া দাও দিয়ে অন্য মেয়ে আনো। ওই কান্নাকাটি করে আমার সম্ভব না ওরে ব্যবহার করা। ওই আমারে কিছু মাসখানিক পরে আমারে ফোন দিয়ে বলে তুমি কি অমুকে না? হ্যাঁ আমি শুনিয়া, আপনি নাম্বার পাইছেন কই? আপনি কে? কই যে আমাকে ওইখানে দেখছিলা, তার নাম রুহুল। হ্যাঁ রুহুল ছেলেটা বললো তুমি এভাবে কাজ করো, মানে পুলিশের আশ্রয় নাও। তো হ্যাঁ স্বয়ং নিজে আইসা আমাকে পুলিশের আশ্রয় নেওয়াইলো। তারপর পুলিশের আশ্রয় নিয়ে হ্যাঁ স্বয়ং নিজে কাছে থাইকা আমাকে উদ্ধার করলো এখান থেকে। এরপরে জিটি করার পরে আর আমার ওই অতীতের যে পুরান যে দালাল নামে যে ছেলেটা ছিল ওই ছেলেটা আর আমার কাছে নাই, আর ডিস্টার্ব করে নাই। ওখান থেকে মুক্তি বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ রুহুল নামে ছেলেটা এটা হঠাৎ করে আবার একদিন ফোন দিল, বলতেছে যে শুনি তুমি কি ঢাকা আসো? আমি কই না ভাইয়া আমি তো বাড়িতে চলে আসছি, এইভাবে ওর কাছে তো ডিস্টার্ব হইলো, আপনি তো দেখলেন আমি ঢাকা যাই না। বলে তুমি কি আমার বিয়ে করবা? আমি কই না আমি আপনার বিয়ে করলে তো আবার আপনি আমার এই কাজে করাবেন। কই না আমি এই কাজ করাবো না। আমি কই না আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না, আমার জীবনে ছেলে বিশ্বাস করা মানে বোকামি হয়েছে। তো বলতেছে না সত্যি আমি আল্লাহর কসম আমার মাথায় হাত দিয়ে বলি আমি তোমার সাথে এভাবে এই কাজ করবো না। হয় না করতে করতে 1 বছর মতো কাটাই দিছি। পরে লাস্টে দিয়া আমার বান্ধবীর সাথে কথা বলে ওয় আমাকে বিয়ের প্রস্তাব দেয়। বান্ধবীরা বলে দেখো একটা বিয়ে করে সবাই কি আর খারাপ, একটা বিয়ে করে দেখো আমরা এটা রিস্ক। আমি বিয়ে কি বারবার করব? বিয়ে কি বারবার করার জিনিস? আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি, এই অ্যাক্সিডেন্টের মারফতে কত বিয়ে হয়েছে, আমার কোনো তো শেষ নাই। পরে বলছে আচ্ছা যদি আপনি বিয়ে করেন আপনি আর দেশের বাড়ি থেকে বিয়ে করে আনেন। পরে হ্যাঁ বাজার টাজার নিয়ে হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে আমাদের দেশের বাড়ি থেকে বিয়ে করে। মানে আপনার গ্রামের বাড়িতে যে রুহুল আপনাকে বিয়ে করে? জি হ্যাঁ। এটা কতদিন আগে? এখন থেকে আরো 10-12 বছর আগে। আরো 10 বছর আগে। এই 10 বছর আপনি রুহুলের সংসারে আছেন? জি রুহুলের সাথে পরিচয় হওয়ার পর আমি আর খারাপ পথে যাই নাই। তারপর ওই বলতো আমার একটা বাচ্চা দরকার, আমি বিয়ে করছি তোমার বাচ্চা লেগে, এই বলতো। তা আমি আর খারাপ কাজে যাইনি। পরে আমার এখন সংসার হয়েছে, আল্লাহ দিলে আমার 2টা বাচ্চা। রুহুল এখন বাইরে আছে। এখন কেমন আছেন? এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাইয়া।